চর্চা কেন্দ্র বারাসাতের উদ্যোগে আজকে কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী উদযাপন এবং গুণীজন সম্বর্ধনা একই সঙ্গে সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে আমার কৃতজ্ঞতা। আজকে আমার সাথে মঞ্চে বসে আছেন বিশিষ্ট মানুষজন, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে এবং আপনারা যারা গুণীজন আজকের এই অনুষ্ঠানটা শোনার জন্য এসেছেন, অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য এসেছেন, সবাইকে আমার বয়স্কদের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা এবং বন্ধুদের ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলে এই অনুষ্ঠানটা শুরু করব। আপনারা সবাই জানেন যে এই যে নজরুল চর্চা কেন্দ্র বারাসাত, এই প্রতিষ্ঠানটার জন্ম হয়েছিল 2018 সালে এবং এই প্রতিষ্ঠানটা জন্মের সময় থেকে সুচারুভাবে নজরুলের জীবন এবং সৃষ্টিকে জনমানসে তুলে ধরার জন্য ধারাবাহিকভাবে তারা চেষ্টা করে চলেছেন বেশ কয়েক বছর ধরে। এবং নজরুলের চিন্তা চেতনা, নজরুলের ভাবনা, স্বদেশ ভাবনা, মানব প্রেম, হিন্দু মুসলিম সম্প্রীতি, এই সমস্ত দিকগুলোকে তুলে ধরার ক্ষেত্রে তারা বিভিন্ন মাধ্যম, বিভিন্ন ক্ষেত্রকে ব্যবহার করেছেন দিনের পর দিন ধরে। যেমন সেমিনার করেন এই প্রতিষ্ঠানটি, এবং সেই সেমিনারে আমি যতটুকু জানি যে দেশ বিদেশের বিভিন্ন বক্তাদের নিয়ে নজরুলের চিন্তা চেতনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ধারাবাহিক চেষ্টা করেন নজরুলের যে স্মৃতি বিজড়িত এলাকাগুলো আছে সেগুলোতে গিয়ে ক্ষেত্র সমীক্ষার মধ্য দিয়ে নজরুলকে আরো কতটা নিবিড়ভাবে মানুষের সামনে তুলে ধরা যায় তার জন্য তারা উদ্যোগ নেন নজরুলের গান এবং কবিতা প্রতিযোগিতার মধ্য দিয়ে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সমগ্র মানুষের কাছে সেগুলোকে তুলে ধরে তাদের চেতনার স্তরকে উন্নত করা। তারা চেষ্টা করেছেন স্থানীয়ভাবে আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করে। জানি আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করে কিছু হয় না, কিন্তু একটা আবক্ষ মূর্তি একটা এলাকার মানুষজন যদি বিভিন্ন সময় দেখেন, একটা বিশিষ্ট মানুষের আবক্ষ মূর্তি দেখেন, তার সম্বন্ধে জানার আগ্রহ কোনো না কোনোভাবে একটু একটু তৈরি হয়। এই উদ্যোগগুলো এই প্রতিষ্ঠানটি যে নিয়ে চলেছেন বিভিন্ন বেশ কয়েক বছর ধরে, তার পেছনে একটাই চিন্তা এই প্রতিষ্ঠানটার মধ্যে আছে বলে আমার নিজের ধারণা। সেটা হচ্ছে যে মানুষের চেতনায় নজরুলকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে টিকিয়ে রাখা যায়, সেই চেতনায় সঞ্চিত হয়ে কিভাবে আগামী দিনের ভারতবর্ষকে, বাংলাকে, মানব সমাজকে গড়ে তোলা যায়। এই যে উদ্যোগগুলো নেওয়া হয়, বা আজকে যেই নজরুলের প্রতিষ্ঠা দিবসে এবং সংগঠনের প্রতিষ্ঠা দিবসে এই যে আজকে যে আয়োজন, এই আয়োজনের পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে নজরুলকে স্মরণ করা। এবার আপনারা যারা আছেন এখানে, নজরুলকে ভালোবেসেই এসেছেন এখানে, তাদের নিশ্চয়ই মনে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক যে নজরুলকে আমরা কেন মনে রাখব, নজরুলকে কেন প্রতিনিয়ত আমাদের জীবন দর্শনের মধ্যে স্থান দেব। এই চিন্তা, এই প্রশ্নগুলো ওঠা খুব স্বাভাবিক। আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে এই যে শুধু এদেশে নয়, পৃথিবীতে এমন কবি পাওয়া খুব বিরল, যিনি একই সঙ্গে সাম্য, একই সঙ্গে সম্প্রীতি, একই সঙ্গে স্বাধীনতার কথা বলে কারাবরণ করেছিলেন। এইরকম ব্যক্তিত্ব আমাদের দেশে তো আমরা পাবো না, পৃথিবীতেও খুব বিরল আছে। এবং তার কাব্যগ্রন্থগুলো, তার লেখাগুলো বারে বারে নিষিদ্ধ করেছিল ব্রিটিশ সরকার।
কেন নিষিদ্ধ করেছে? এই প্রশ্নটা যদি আমরা নিজেরা উত্তর খুঁজি, যে নজরুলের কবিতা, নজরুলের কাব্যগ্রন্থ সরকারকে নিষিদ্ধ করতে হচ্ছে কেন, একটা মানুষের লেখনীকে নিষিদ্ধ করতে হচ্ছে কেন, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা তখনই বুঝতে পারবো নজরুলের প্রাসঙ্গিকতা কোথায়। এবং খুব সাম্প্রতিককালে, রাজনীতির কথা এখানে না বলাই ভালো এই ধরনের অনুষ্ঠানে, কিন্তু সাম্প্রতিককালে দাঁড়িয়ে আমরা তো দেখেছি কিছু মূর্খ নজরুলকে নিয়ে ব্যঙ্গ করেছে। একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, সেটাকে ব্যঙ্গ করে বলা হচ্ছে কিসের কুসুম কিসের কুসুম। এই ভারতবর্ষ তো নজরুল চায়নি। এই ভারতবর্ষ নজরুল চাইলে তাহলে ওই মূর্খ অ্যাঙ্কার কিসের কুসুম বলে চিৎকার করে মানুষকে নজরুল যার বিরোধিতা করেছেন সারা জীবন ধরে তার পক্ষে সাফাই গাইতেন না। নজরুলের প্রাসঙ্গিকতাটা কিন্তু আমাদের কাছে এইখানে। এই যে নজরুল সাম্য, সম্প্রীতি, স্বাধীনতার কথা বলছেন ধারাবাহিকভাবে তার লেখার মধ্যে দিয়ে, তার নিজের জীবন বোধে, তার নিজের জীবন চর্চায় নজরুল কি নিজে মানেননি? আপনারা সবাই জানেন নজরুলের 4টি সন্তান ছিল। তাদের নামগুলো আপনারাও নিশ্চয়ই জানেন। একবার নামগুলো স্মরণ করাচ্ছি আপনাদের নজরুলকে বোঝার জন্য। একজন সন্তানের নাম কৃষ্ণ মোহাম্মদ, একজন সন্তানের নাম অরিন্দম খালেদ, আরেকটি সন্তানের নাম কাজী সব্যসাচী, আরেকজন সন্তানের নাম কাজী অনুরুদ্ধ। তাহলে সম্প্রীতির কথা তিনি শুধু তার লেখার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন না, পারিবারিকভাবেও যাতে সম্প্রীতিটা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, পরিবারের ভেতর থেকেও সেটাকে শুরু করেছেন। আমরা অনেক সময় নিজেদেরকে প্রশ্ন করবেন, আমরা মুখে যতটা সম্প্রীতির কথা বলি, সাম্যের কথা বলি, সৌহার্দ্যের কথা বলি, আমরা কিন্তু অনেক সময় পরিবারের মধ্যে যখন বসে আলোচনা করছি, সেই সম্প্রীতি সৌহার্দ্যের চেতনাটা মাঝে মাঝে আমাদেরকেও কিন্তু ভুলিয়ে দেয়। তাহলে পরিবার থেকে এই চেতনাটা ওঠা উচিত, সেটা নজরুল নিজে করে দেখিয়েছিলেন। নজরুল এক জায়গায় লিখছেন, এই কথাটা মানে কোট আনকোট আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের, আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভনীয় হয়ে থাকে, তাহলে এরা আপনিই আলাদা হয়ে থাকে। আমার গাঁটছড়ার বাঁধন কাটতে ওদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানে দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে যুদ্ধ বিগ্রহ লেগে আছে। অথচ দেখুন ওই সময়ের যে সমাজ, যখন নজরুল লিখছেন, বা আজকে এই যে দাঁড়িয়ে আছি 2025 সালে 26শে মে, এই দিনটাতেও যদি আপনি তাকান, নিজেকে জিজ্ঞেস করেন, প্রত্যেক দিনের অভিজ্ঞতা দিয়ে নিজেকে যদি বোঝার চেষ্টা করেন, সমাজকে বোঝার চেষ্টা করেন, জাতিকে বোঝার চেষ্টা করেন, দেশকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি কি দেখবেন? দেখবেন একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, আর অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে গেছে। এই অসাম্য, এই ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ ও সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছি। তাহলে ধারাবাহিক একটা মানুষ এই যে লড়ে গেল, কাদের জন্য লড়লো? আমাদের জন্য লড়লেন। কাদের জন্য লড়লেন? আমরা যাতে আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারি,
নিজেদের হাতে নিজে তৈরি করে একটা সুন্দর দেশ গড়তে পারি, তার জন্য লড়বে। এই যে লড়া, কবিদের লড়া, সাহিত্যিকদের লড়া, প্রাবন্ধিকদের লড়া, এখনো যারা এই সমাজে বেশ কিছু প্রগতিশীল মানুষ আছেন যারা ধারাবাহিকভাবে এই লড়াইটা এখনো করছেন, এই লড়াইগুলো কি ব্যর্থ হয়ে যাবে? আর এই লড়াইগুলো যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে এই মানুষগুলোকে আমরা একটা দিন স্মরণ করে কি লাভ? আমরা মানুষকে স্মরণ করব তো সেই জন্য যাতে তার কর্মজীবন, তার ব্যক্তি জীবন, তার চিন্তা ভাবনা, তার চেতনা, প্রত্যেকটা জিনিসকে অন্তরে উপলব্ধি করে আমার ব্যবহারিক জীবনে প্রয়োগের মধ্য দিয়ে সমাজকে সেইভাবে গড়ে তুলতে পারে। একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করে আবার হল থেকে বেরিয়ে যদি যে সমাজের কথা, যে অর্থনীতির কথা, যে রাষ্ট্রের কথা তারা কল্পনা করেননি কোনোদিন, আবার আমরা সেই লড়াইতে নিমজ্জিত হই, তাহলে এই একটা দিন এই ধরনের মানুষদের স্মরণ করে খুব একটা লাভ আছে বলে আমার ব্যক্তি জীবনে মনে হয় না। আর আমি আমার প্রায়োগিক জীবনে সেটা দিয়ে চলার চেষ্টাও করি না। সেই জন্য বলছি যে নজরুলের মতন মানুষদের আরো আমাদের নিবিড়ভাবে জানা জরুরি। জানা জরুরি এই কারণে, আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এই সময়টা আমাদের বলে নজরুলের মতন মানুষের প্রাসঙ্গিকতা অনেক অনেক বেশি আজকের দিনে। তিনি একটা জায়গায় বলেছিলেন, আমরা তো দেশভক্তি নিয়ে প্রচন্ড লাফালাফি করি, আমরা সবাই দেশভক্ত আর দোষেরও না। তিনি একটা জায়গায় বলেছিলেন, আমি কোট করে আপনাদের শোনাচ্ছি, জননীর স্তন্যপানের যদি কোনো ঋণ থাকে, তবে তার চেয়েও বড় ঋণ আমাদের দেশ জননীর কাছে, যার জলবায়ু ও রসধারায় আমাদের প্রাণ, মন, দেহ অনুক্ষণ সঞ্জীবিত হয়ে উঠছে। কুহেলিকা উপন্যাস আপনারা পড়েছেন, আপনারা জানবেন। একই সঙ্গে তিনি বলছেন, আমি শুধু ভারতের জল, বায়ু, মাটি, পর্বত, অরণ্যকে ভালোবাসি। আমার ভারতবর্ষ, ভারতের এই মুখ দরিদ্র, নিরন্ন, পরপদদলিত 33 কোটি মানুষের ভারতবর্ষকে আমি ভালোবাসি। আজকে কি আমার দেশে মুখ নেই, দরিদ্র নেই, পরপদদলিত 145 কোটি মানুষ নেই? আজকেও আছে। তাহলে এদের কথাটা ভাববে কারা? এদের কথাটা ভাববো তো আমরা যারা নজরুলকে স্মরণ করি, আমরা যারা রবীন্দ্রনাথকে স্মরণ করি, আমরা যারা অন্যান্য কবি সাহিত্যিকদের প্রতিনিয়ত স্মরণ করি। এই ভাবনার দায়টা কিন্তু আমাদের। আপনাদের যে কথাটা আমি গোড়ায় বলছিলাম, মানুষের বা দেশবাসীর এই যে বেদনা, তার মনোজগৎকে কতটা আলোড়িত করেছিল, তার প্রকাশ আপনি পাবেন নজরুলের সব ধরনের সৃষ্টিতে। তিনি যা সৃষ্টি করেছেন সবেতেই পাবেন। সেটা কবিতা হতে পারে, সেটা গান হতে পারে, সেটা গল্প হতে পারে, সেটা উপন্যাস হতে পারে। সব ক্ষেত্রেই কবির এই মনোজগতের বেদনার প্রকাশ আমরা লক্ষ্য করি। এবং নজরুলের মতন যে অকুতোভয় সৃষ্টি সত্তা, এটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেও নেই। আমি এই কথাটা গোড়ায় বলেছিলাম, আবার আমি আরেকবার রিপিট করলাম। এবং আপনারা এটাও জানেন, নজরুল ভারতবর্ষের প্রথম ব্যক্তি যিনি শুধু কবিতা লেখার কারণে কারাবাস করেছেন। একটা কবিতা লেখার জন্য কারাবাস করতে হয়েছিল ব্রিটিশ আমলে। নজরুল প্রথম ব্যক্তি। এবং রবীন্দ্রনাথ যখন নজরুল কারাগারে অনশন করছেন এবং তার শরীর ভীষণভাবে ভেঙে যাচ্ছে, তখন রবীন্দ্রনাথ তাকে একটা টেলিগ্রাম করেছিলেন ওই সময়। এবং সেই টেলিগ্রাম করে রবীন্দ্রনাথ তাকে লিখেছিলেন তার বার্তায়, গিভ আপ ইউর হিউম্যান স্ট্রাইক, হাঙ্গার স্ট্রাইক, গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। ব্রিটিশ সরকার এই তার বার্তাটা তার কাছে পৌঁছে দেয়নি, খুব স্বাভাবিক।
এই নজরুলকে আমরা আজকে স্মরণ করছি, কিন্তু শুধু স্মরণ করব না, নজরুলের প্রতিটি চিন্তা চেতনাকে নিয়ে আমরা বাড়ি ফিরবো, এবং বাড়ি শুধু ফিরবো না, সেটাকে আমরা প্রায়োগিক জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। একটা কথা বলে আমি শেষ করব, আপনাদের অনেকক্ষণ আমি বিরক্ত করলাম। সেটা হচ্ছে যে কোনো চিন্তাবিদের চিন্তা কাঠামোকে যদি জানতে হয়, তাহলে শুধু তার লেখা পড়লে হবে না। আমরা নজরুলের লেখা পড়ে, রবীন্দ্রনাথের লেখা পড়ে, বিবেকানন্দের লেখা পড়ে তাদের চিন্তার জগৎ, তাদের মনোজগৎ, তাদের দার্শনিক ভাবনা বোঝার চেষ্টা করি, এটা একটা দিক। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে তাকে যদি আরো ভালো বুঝতে হয়, তাহলে তিনি কি পড়তেন প্রতিদিন, সেগুলো আমাদের পড়তে হবে। কি পড়ে তিনি ওইটা হতে পেরেছিলেন, সেইটা আমাদের বুঝতে হবে। আর এটা যদি আমরা করতে পারি, তাহলে আগামী দিনের যে ভারতবর্ষের কথা, যে দেশের কথা আমাদের আগের মনীষীরা ভেবে গেছেন, আমরা হয়তো সেই দেশটাকে আগামী দিনে আমরা গড়তে পারব। এইটুকু বলে আবার আমি এই সংগঠনকে আমাকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্য বা আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে, আর আপনারা যে এতক্ষণ আমার কথা শুনলেন তার জন্য সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি।